গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ দ্বিতীয় পর্ব। বর্ষাকালের মাঝামাঝি অপু একদিন মাকে বলিল যে সে স্কুলে পড়িতে যাইবে। সর্বজয়া আশ্চর্য হইয়া তাহার মুখের পানে চাহিয়া বলিল, কোন স্কুলে রে? কেন, এই তো আড়বোয়ালেতে বেশ স্কুল রয়েছে। সে তো এখান থেকে যেতে আসতে 4 ক্রোশ পথ, সেখানে যাবে হেঁটে পড়তে? সর্বজয়া কথাটা তখনকার মতো উড়াইয়া দিল বটে, কিন্তু ছেলের মুখে কয়েকদিন ধরিয়া বারবার কথাটা শুনিয়া সে শেষে বিরক্ত হইয়া বলিল, যা খুশি করো বাপু, আমি জানি নে। তোমরা কোনো কালে কারোর কথা তো শুনলে না, শুনবেও না। সেই একজন নিজের খেয়ালে সারা জন্ম কাটিয়ে গেল, তোমারও তো সে ধারা বজায় রাখা চাই। স্কুলে পড়ব, স্কুলে পড়বি তো এদিকে কি হবে? দিব্যে একটা যা হোক দাঁড়াবার পথ তবু হয়ে আসছে, এখন তুমি দাও ছেড়ে, তারপর এদিকেও যাক ওদিকেও যাক। মায়ের কথায় সে চুপ করিয়া গেল। চক্রবর্তী মহাশয় গত পৌষ মাসে কাশী চলিয়া গিয়াছেন। আজকাল তাহাকেই সমস্ত দেখিতে শুনিতে হয়। সামান্য একটু জমি জমা আছে, তাহার খাজনা আদায়, ধান কাটাইবার বন্দোবস্ত, দশকর্ম, গৃহদেবতার পূজা। গ্রামে ব্রাহ্মণ নাই, তাহারাই এক ঘর মোটে। চাষি, কৈবর্ত ও অন্যান্য জাতির বাস। তাহা ছাড়া এ পাড়ার কুণ্ডুরা ও ও পাড়ার সরকারেরা। কাজে কর্মে ইহাদের সকলেরই বাড়ি অপুকে ষষ্ঠী পূজা, মাকাল পূজা করিয়া বেড়াইতে হয়। সবাই মানে, জিনিসপত্র দেয়। সেদিন কি একটা তিথি উপলক্ষে সরকার বাড়ি লক্ষ্মী পূজা ছিল। পূজা সারিয়া খানিক রাত্রে জিনিসপত্র একটা পুঁটুলি বাঁধিয়া লইয়া সে পথ বাহিয়া বাড়ির দিকে আসিতেছিল। খুব জ্যোৎস্না। সরকার বাড়ির সামনে নারকেল গাছে কাঠঠোকরা শব্দ করিতেছে। শীত বেশ পড়িয়াছে, বাতাস খুব ঠান্ডা। পথে ক্ষেত্র কাপালির বেড়ায় আমড়া গাছে বউল ধরিয়াছে। কাপালিদের বাড়ির পেছনে বেগুন ক্ষেতের উঁচু নিচু জমিতে এক জায়গায় জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে। পাশের খাদটাতেই অন্ধকার। অপু মনে মনে কল্পনা করিতে করিতে যাইতেছিল যে উঁচু জায়গাটা একটা ভালুক, নিচুটা হচ্ছে জলের চৌবাচ্চা, তার পরের উঁচুটা নুনের ঢিবি। মনে মনে ভাবিল, কমলা লেবু দিয়েছে, বাড়ি গিয়ে কমলা লেবু খাব। মনের সুখে শহরে শেখা একটা গানের চরণ সে গুনগুন করিয়া ধরিল, সাগর কূলে বসিয়া বিরলে হেরিব লহরীমালা। অনেক দিনের স্বপ্ন যেন আবার ফিরিয়া আসে। নিশ্চিন্দিপুরে থাকিতে ইছামতির তীরের বনে মাঠে কত ধূসর অপরাহ্নের, কত জ্যোৎস্না রাতের সেসব স্বপ্ন। এই ছোট্ট চাষা গাঁয়ের চিরকালই এরকম ষষ্ঠী পূজা, মাকাল পূজা করিয়া কাটাইতে হইবে। সারাদিনের রোদে পড়া মাটি নৈশ শিশিরে স্নিগ্ধ হইয়া আসিয়াছে। এখন শীতের রাতের ঠান্ডা হাওয়ায় তাহারই সুগন্ধ। অপুর মনে হইল, রেলগাড়ির চাকায় চাকায় যেমন শব্দ হয়, ছোট ঠাকুরপো, বট ঠাকুরপো, ছোট ঠাকুরপো, বট ঠাকুরপো। 2-1 দিনের মধ্যে সে মায়ের কাছে কথাটা আবার তুলিল। এবার শুধু তোলা নয়, নিতান্ত নাছোড়বান্দা হইয়া পড়িল। আড়বোয়ালের স্কুল 2 ক্রোশ দূরে, তাই কি, সে খুব হাঁটিতে পারিবে এটুকু। সে বুঝি চিরকাল এরকম চাষা গায়ে বসিয়া ঠাকুর পূজা করিবে? বাহিরে যাইতে পারিবে না বুঝি। তবু আরও মাস 2 কাটিল। স্কুলের পড়াশোনা সর্বজয়া বোঝে না, সে যাহা বোঝে তাহা পাইয়াছে। তবে আবার স্কুলে পড়িয়া কি লাভ? বেশ তো সংসার গুছাইয়া উঠিতেছে, আর বছর কয়েক পরে ছেলের বিবাহ, তারপরই একঘর মানুষের মতো মানুষ। সর্বজয়ার স্বপ্ন সার্থক হইয়াছে, কিন্তু অপুর তাহা হয় নাই। তাহাকে ধরিয়া রাখা গেল না। শ্রাবণের প্রথমে সে আড়বোয়ালের মাইনর স্কুলে ভর্তি হইয়া যাতায়াত শুরু করিল। এই পথের কথা সে জীবনে কোনোদিন ভোলে নাই। এই 1 বৎসর ধরিয়া কি অপরূপ আনন্দই পাইয়াছিল প্রতিদিন সকালে বিকালে এই পথ হাঁটিবার সময়টাতে। নিশ্চিন্দিপুর ছাড়িয়া অবধি এত আনন্দ আর হয় নাই। ক্রোশ 2 পথ,
দুধারে বট, তুঁতের ছায়া, ঝোপঝাপ মাঠ, মাঝে মাঝে অনেকখানি ফাঁকা আকাশ। স্কুলে বসিয়া অপুর মনে হইত সে যেন একা কত দূর বিদেশে আসিয়াছে। মন চঞ্চল হইয়া উঠিত, ছুটির পরে নির্জন পথে বাহির হইয়া পড়িত। বৈকালের ছায়ায় ঢ্যাঙা তাল খেজুর গাছগুলা যেন দিগন্তের আকাশ ছুঁইতে চাহিতেছে। পিড়িং পিড়িং পাখির ডাক, হু হু মাঠের হাওয়ায় পাকা ফসলের গন্ধ আনিতেছে। সর্বত্র একটা মুক্তি, একটা আনন্দের বার্তা। কিন্তু সর্বাপেক্ষা সে আনন্দ পাইত পথ চলতি লোকজনের সঙ্গে কথা কহিয়া। কত ধরনের লোকের সঙ্গে পথে দেখা হইত, কত দূর গ্রামের লোক পথ দিয়া হাঁটিত, কত দেশের লোক কত দেশে যাইত। অপু সবেমাত্র একা পথে বাহির হইয়াছে, বাহিরের পৃথিবীটার সহিত নূতনভাবে পরিচয় হইতেছে। পথে ঘাটে সকলের সঙ্গে আলাপ করিয়া তাহাদের কথা জানিতে তাহার প্রবল আগ্রহ। পথ চলিবার সময়টা সেই জন্য বড় ভালো লাগে। সাগ্রহে সে ইহার প্রতীক্ষা করে। স্কুল ছুটির পর পথে নামিয়াই ভাবে এইবার গল্প শুনব। পরে ক্ষিপ্র পদে আগাইয়া আসিয়া কোনো অপরিচিত লোকের নাগাল ধরিয়া ফেলে। প্রায় চাষা লোক, হাতে হুঁকো কলকে। অপু জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? হ্যাঁ কাকা, চলো আমি মনসাবত পর্যন্ত তোমার সঙ্গে যাব। মামজোয়ান গিয়েছিলে? তোমাদের বাড়ি বুঝি? না, শিখরে? নাম শুনেছি, কোন দিকে জানি নে। কি খেয়ে সকালে বেরিয়েছ হ্যাঁ কাকা? তারপর সে নানা খুঁটিনাটি কথা জিজ্ঞাসা করে। কেমন সে গ্রাম, কঘর লোকের বাস, কোন নদীর ধারে, কজন লোক তাদের বাড়ি, কত ছেলে মেয়ে, তারা কি করে। কত গল্প, কত গ্রামের কিংবদন্তি, সেকাল একালের কত কথা, পল্লী গৃহস্থের কত সুখ দুঃখের কাহিনী সে শুনিয়াছিল এই 1 বৎসরে। সে চিরদিন গল্প পাগলা। গল্প শুনিতে শুনিতে আহার নিদ্রা ভুলিয়া যায়। যত সামান্য ঘটনাই হোক তাহার ভালো লাগে। একটা ঘটনা মনে কি গভীর রেখাপাতি করিয়াছিল। কোন গ্রামের এক ব্রাহ্মণ বাড়ির বউ এক বাগদির সঙ্গে কুলের বাহির হইয়া গিয়াছিল। আজ অপুর সঙ্গীটি এইমাত্র তাকে শামুক পোতার বিলে গুগলি তুলিতে দেখিয়া আসিয়াছে। পরনে ছেঁড়া কাপড়, গায়ে গহনা নাই। ডাঙায় একটি ছোট ছেলে বসিয়াছে, বোধহয় তাহারই। অপু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলে, তোমার দেশের মেয়ে? তোমায় চিনতে পারলে? হ্যাঁ, চিনিতে পারিয়াছিল। কত কাঁদিল, চোখের জল ফেলিল, বাপ মায়ের কথা জিজ্ঞাসা করিল, অনুরোধ করিল যেন এইসব কথা দেশে গিয়া সে না বলে। বাপ মা শুনিয়া কষ্ট পাইবে। সে বেশ সুখে আছে, কপালে যাহা ছিল তাহা হইয়াছে। সঙ্গীটি উপসংহারে বলিল, বামুন বাড়ির বউ, হত্তেলের মতো গায়ের রং, যেন ঠাকুরনের পিত্তিমে। দুর্গা প্রতিমার মতো রূপসী একটি গৃহস্থ বধূ ছেঁড়া কাপড় পরনে শামুক পোতার বিলে হাঁটু জল ভাঙিয়া চুপড়ি হাতে গুগলি তুলিতেছে, কতকাল ছবিটা তাহার মনে ছিল। সেদিন সে স্কুলে গিয়া দেখিল স্কুল শুদ্ধ লোক বেজায় সন্ত্রস্ত। মাস্টারেরা এদিক ওদিকে ছোটাছুটি করিতেছেন। স্কুল ঘর গাঁদা ফুলের মালা দিয়া সাজানো হইতেছে। তৃতীয় পণ্ডিত মহাশয় খামোকা একটা সুবৃহৎ সিঁড়ি ভাঙা ভগ্নাংশ কষিয়া নিজের ক্লাসের বোর্ড পুরাইয়া রাখিয়াছেন। হঠাৎ আজ স্কুল ঘরের বারান্দা ও কম্পাউন্ড এত সাফ করিয়া রাখা হইয়াছে যে যাহারা 12 মাস এই স্থানের সহিত পরিচিত তাহাদের বিস্মিত হইবার কথা। হেডমাস্টার ফণিবাবু খাতাপত্র, অ্যাডমিশন বুক, শিক্ষকগণের হাজিরা বই লইয়া মহাব্যস্ত। সেকেন্ড পণ্ডিতকে ডাকিয়া বলিলেন, ও অমূল্যবাবু, 4 তারিখে খাতায় যে নাম সই করেননি? আপনাকে বলে বলে আর পারা গেল না। দেরিতে এসেছিলেন তো খাতায় সই করে ক্লাসে গেলেই হতো। সব মনে থাকে 8-এর বেলাতেই। অপু শুনিল 1টার সময় ইন্সপেক্টর আসিবেন স্কুল দেখিতে। ইন্সপেক্টর আসিলে কি করিয়া উঠিয়া দাঁড়াইয়া তাহাকে অভ্যর্থনা করিতে হইবে, তৃতীয় পণ্ডিত মহাশয় ক্লাসের ছেলেদের সে বিষয়ে তালিম দিতে লাগিলেন। 12টার কিছু পূর্বে একখানা ঘোড়ার গাড়ি আসিয়া স্কুলের সামনে থামিল।
হেডমাস্টার তখনও ফাইল দুরস্ত শেষ করিয়া উঠিতে পারেন নাই বোধ হয়। তিনি এত সকালে ইন্সপেক্টর আসিয়া পড়াটা প্রত্যাশা করেন নাই। জানলা দিয়া উঁকি মারিয়া গাড়ি দেখিতে পাইয়াই উঠি পড়িয়া অবস্থায় ছুটিলেন। তৃতীয় পণ্ডিত মহাশয় হঠাৎ তড়িৎ স্পৃষ্ট ভেকের মতো সজীব হইয়া উঠিয়া তারস্বরে ও মহা উৎসাহে দ্রব পদার্থ কাহাকে বলে তাহার বর্ণনা আরম্ভ করিলেন। অন্যদিন এই সময়টায় তিনি ক্লাসে বসিয়া মাধ্যাহ্নিক নিদ্রাটুকু উপভোগ করিয়া থাকেন। পাশের ঘরের সেকেন্ড পণ্ডিত মহাশয়ের হুঁকোর শব্দ অদ্ভুত ক্ষিপ্রতার সহিত বন্ধ হইয়া গেল। সঙ্গে সঙ্গে তাহার উচ্চ কণ্ঠ শোনা যাইতে লাগিল। শিক্ষক বলিলেন, মতি, তোমরা অবশ্যই কমলালেবু দেখিয়াছ। পৃথিবীর আকার এই কমলালেবুর ন্যায় গোলাকার। আই হরেন। হেডমাস্টারের পেছনে পেছনে ইন্সপেক্টর স্কুল ঘরে ঢুকিলেন। বয়স 40-42 বৎসর হইবে। বেঁটে গৌরবর্ণ, শাটিন জিনের লম্বা কোট গায়ে, সিল্কের চাদর গলায়, পায়ে সাদা ক্যাম্বিসের জুতো, চোখে চশমা। গলার স্বর ভারী। প্রথমে তিনি অফিস ঘরে ঢুকিয়া খাতাপত্র অনেকক্ষণ ধরিয়া দেখার পরে বাহির হইয়া হেডমাস্টারের সঙ্গে ফার্স্ট ক্লাসে গেলেন। অপুর বুক ঢিপ ঢিপ করিতেছিল। এইবার তাহাদের ক্লাসে আসিবার পালা। তৃতীয় পণ্ডিত মহাশয় গলার সুর আর 1 গ্রাম চড়াইলেন। ইন্সপেক্টর ঘরে ঢুকিয়া বোর্ডের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, এরা কি ভগ্নাংশ ধরেছে? তৃতীয় পণ্ডিত মহাশয়ের মুখ আত্মপ্রসাদে উজ্জ্বল দেখাইল। বলিলেন, আগে হ্যাঁ, 2 ক্লাসে আমি অঙ্ক কষাই কিনা, ও ক্লাসেই অনেকটা এগিয়ে দিই। সরল ভগ্নাংশটা শেষ করে ফেলি। ইন্সপেক্টর এক এক করিয়া বাংলা রিডিং পড়িতে বলিলেন। পড়িতে উঠিয়াই অপুর গলা কাঁপিতে লাগিল। শেষের দিকে তাহার পড়া বেশ ভালো হইতেছে বলিয়া তাহার নিজেরই কানে ঠেকিল। পরিষ্কার সতেজ বাঁশির মতো গলা, ঋণ ঋণে মিষ্টি। বেশ বেশ রিডিং। কি নাম তোমার? তিনি আরও কয়েকটি প্রশ্ন করিলেন। তারপর সবগুলি ক্লাস একে একে ঘুরিয়া আসিয়া জলের ঘরে ডাব ও সন্দেশ খাইলেন। তৃতীয় পণ্ডিত মহাশয় অপুকে বলিলেন, তুই হাতে করে এই ছুটির দরখাস্তখানা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাক, তোকে খুব পছন্দ করেছেন। যেমন বাইরে আসবেন অমনি দরখাস্তখানা দিবি। 2 দিন ছুটি চাইবি, তোর কথায় হয়ে যাবে, এগিয়ে যা। ইন্সপেক্টর চলিয়া গেলেন। তাহার গাড়ি কিছু দূর যাইতে না যাইতে ছেলেরা সমস্বরে কলরব করিতে করিতে স্কুল হইতে বাহির হইয়া পড়িল। হেডমাস্টার ফণিবাবু অপুকে বলিলেন, ইন্সপেক্টরবাবু খুব সন্তুষ্ট হয়ে গিয়েছেন তোমার উপর। বোর্ডের এক্সামিন দেওয়াবো তোমাকে দিয়ে, তৈরি হও, বুঝলে? বোর্ডের পরীক্ষা দিতে মনোনীত হওয়ার জন্যে যত না হোক, ইন্সপেক্টরের পরিদর্শনের জন্যে 2 দিন স্কুল বন্ধ থাকিবার আনন্দে উৎফুল্ল হইয়া সে বাড়ির দিকে রওনা হইল। অন্য দিনের চেয়ে দেরি হইয়া গিয়াছে। অর্ধেক পথ চলিয়া আসিয়া পথের ধারে একটা সাঁকোর ওপর বসিয়া মায়ের দেওয়া খাবারের পুঁটুলি খুলিয়া রুটি, নারকেল কোড়া ও গুড় বাহির করিল। এইখানটাতে বসিয়া রোজ সে স্কুল হইতে ফিরিবার পথে খাবার খায়। রাস্তার বাঁকের মুখে সাঁকোটা। হঠাৎ কোনো দিক হইতে দেখা যায় না। একটা বড় তুঁত গাছের ডালপালা নত হইয়া ছায়া ও আশ্রয় দুইই যোগাইতেছে। সাঁকোর নিচে আমরুল শাকের বনের ধারে একটু একটু জল বাঁধিয়াছে। মুখ বাড়াইলে জলে ছায়া পড়ে। অপুর কেমন একটা অস্পষ্ট ভিত্তিহীন ধারণা আছে যে জলটা মাছে ভর্তি। তাই সে একটু একটু রুটির টুকরা উপর হইতে ফেলিয়া দিয়া মুখ বাড়াইয়া দেখে মাছে ঠোকরাইতেছে কিনা। সাঁকোর নিচের জলে হাত মুখ ধুইতে নামিয়া গিয়া হঠাৎ তাহার চোখে পড়িল একজন ঝাঁকড়া চুল কালো মতো লোক রাস্তার ধারের মাঠে নামিয়া লতা কাঠি কুড়াইতেছে। অপু কৌতূহলী হইয়া চাহিয়া রহিল। লোকটা খুব লম্বা নয়, বেঁটে ধরনের, শক্ত হাত পা, পিঠে একগাছা বড় ধনুক, একটা বড় বোঁচকা, মাথার চুল লম্বা লম্বা, গলায় রাঙা ও সবুজ হিংলাজের মালা। সে অত্যন্ত কৌতূহলী হইয়া ডাকিয়া কহিল, ওখানে কি খুঁজছ? পরে লোকটির সঙ্গে তাহার আলাপ হইল। সে জাতিতে সাঁওতাল,
অনেক দূরে কোথায় দুমকা জেলা আছে, সেখানে বাড়ি। অনেকদিন বর্ধমানে ছিল, বাঁকা বাঁকা বাংলা বলে, পায়ে হাঁটিয়া সেখান হইতে আসিতেছে। গন্তব্যস্থান অনির্দেশ্য, এইরূপে যতদূর যাওয়া যায় যাইবে। সঙ্গে তীর ধনুক আছে, পথের ধারে বনে মাঠে যাহা শিকার মেলে তাহাই খায়। সম্প্রতি একটা কি পাখি মারিয়াছে, মাঠের কোন ক্ষেত হইতে গোটা কয়েক বড় বড় বেগুনও তুলিয়াছে, তাহাই পুড়াইয়া খাইবার জোগাড়ে শুকনো লতা কাঠি তুলিতেছে। অপু বলিল, কি পাখি দেখি? লোকটা ঝোলা হইতে বাহির করিয়া দেখাইল একটা বড় হরিয়াল ঘুঘু। সত্যিকারের তীর ধনুক, যাহাতে সত্যিকারের শিকার সম্ভব হয়, অপু কখনো দেখে নাই। বলিল, দেখি একগাছা তীর তোমার। পরে হাতে লইয়া দেখিল, মুখে শক্ত লোহার ফলা, পেছনে বুনো পাখির পালক বাঁধা। অদ্ভুত কৌতূহলপ্রদ ও মুগ্ধকর জিনিস। আচ্ছা, এতে পাখি মরে, আর কি মরে? লোকটা উত্তর দিল, সবই মারা যায়, খরগোশ, শেয়াল, বেঁজি, এমনকি বাঘ পর্যন্ত। তবে বাঘ মারিবার সময় তীরের ফলায় অন্য একটা লতার রস মাখাইয়া লইতে হয়। তাহার পর সে তুঁতগাছতলায় শুকনো পাতালতার আগুন জ্বালিল। অপুর পা আর সেখান হইতে নড়িতে চাহিল না। মুগ্ধ হইয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল। লোকটা পাখিটার পালক ছাড়াইয়া আগুনে ঝলসাইতে দিল, বেগুনগুলাও পুড়াইতে দিল। বেলা অত্যন্ত পড়িলে অপু বাড়ি রওনা হইল। আহার শেষ করিয়া লোকটা তখন তাহার বোঁচকা ও তীর ধনুক লইয়া রওনা হইয়াছে। এরকম মানুষ সে তো কখনো দেখে নাই। বাহ, যেদিকে দুই চোখ যায় সেদিকে যাওয়া, পথে পথে তীর ধনুক দিয়া শিকার করা, বনের লতাপাতা কুড়াইয়া গাছতলায় দিনের শেষে বেগুন পোড়াইয়া খাওয়া। গোটা আষ্টেক বড় বড় বেগুন সামান্য একটু নুনের ছিটা দিয়া গ্রাসের পর গ্রাস তুলিয়া কি করিয়া নিমেষের মধ্যে সাবার করিয়া ফেলিল। মাস কয়েক কাটিয়া গেল। সকালবেলা স্কুলের ভাত চাইতে গিয়া অপু দেখিল রান্না চড়ানো হয় নাই। সর্বজয়া বলিল, আজ যে কলিচণ্ডী পুজো, আজ স্কুলে যাবি কি করে? ওরা সব বলে গিয়েছে ওদের পুজোটা সেরে দেওয়ার জন্যে। পুজো বাড়ি কি আর স্কুলে যেতে পারবি? বড্ড দেরি হয়ে যাবে। হ্যাঁ, তাই বই কি, আমি পুজো করতে গিয়ে স্কুল কামাই করি, আমি ওসব পারবো না। পুজো টুজো আর আমি করবো কি করে? রোজই তো পুজো লেগে থাকবে, আর আমি বুঝি রোজ রোজ। তুমি ভাত নিয়ে এসো, আমি ওসব শুনছি নে। লক্ষ্মী বাবা আমার। আচ্ছা, আজকের দিনটা পুজোটা সেরে নে। ওরা বলে গিয়েছে ও পাড়া শুদ্ধ পুজো হবে, চাল পাওয়া যাবে এক ধামার কম নয়। মানিক আমার কথা শোনো, শুনতে হয়। অপু কোনো মতেই কথা শুনিল না। অবশেষে না খাইয়াই স্কুলে চলিয়া গেল। সর্বজয়া ভাবে নাই যে ছেলে সত্য সত্যই তাহার কথা ঠেলিয়া না খাইয়া স্কুলে চলিয়া যাইবে। যখন সত্যই বুঝিতে পারিল তখন তাহার চোখের জল আর বাধা মানিল না। ইহা সে আশা করে নাই। অপু স্কুলে পৌঁছিতেই হেডমাস্টার ফণিবাবু তাহাকে নিজের ঘরে ডাক দিলেন। ফণিবাবুর ঘরেই স্থানীয় ব্রাঞ্চ পোস্ট অফিস, ফণিবাবুই পোস্টমাস্টার। তিনি তখন ডাকঘরের কাজ করিতেছিলেন। বলিলেন, এসো অপূর্ব, তোমার নম্বর দেখবে? আজ ইন্সপেক্টর অফিস থেকে পাঠিয়ে দিয়েছে। বোর্ডের এক্সামিনে তুমি জেলার মধ্যে প্রথম হয়েছ। 5 টাকার একটা স্কলারশিপ পাবে যদি আরও পড়ো, তবে পড়বে তো? এই সময় তৃতীয় পণ্ডিত মহাশয় ঘরে ঢুকিলেন। ফণিবাবু বলিলেন, ওকে সে কথা এখন বললাম পণ্ডিত মশাই, জিজ্ঞেস করছি আরও পড়বে তো? তৃতীয় পণ্ডিত বলিলেন, পড়বে না? বাহ, হীরের টুকরো ছেলে, স্কুলের নাম রেখেছে, ওরা যদি না পড়ে তো পড়বে কে? কেষ্টতলির বেটা গোবর্ধন? কিচ্ছু না, আপনি ইন্সপেক্টর অফিসে লিখে দিন ও হাই স্কুলে পড়বে। ওরা আবার জিজ্ঞেসটা কি? হো, সোজা পরিশ্রম করেছি মশাই ওকে ভগ্নাংশটা শেখাতে। প্রথমটা অপু যেন ভালো করিয়া কথাটা বুঝিতে পারিল না। পরে যখন বুঝিল তখন তাহার মুখে কথা জোগাইল না। হেডমাস্টার একখানা কাগজ বাহির করিয়া তাহার সামনে ধরিয়া বলিলেন, এখানে একটা নাম সই করে দাও তো। আমি কিন্তু লিখে দিলাম যে তুমি হাই স্কুলে পড়বে। আজই ইন্সপেক্টর অফিসে পাঠিয়ে দেব।
সকাল সকাল ছুটি লইয়া বাড়ি ফিরিবার পথে মায়ের করুণ মুখচ্ছবি বারবার তাহার মনে আসিতে লাগিল। পথের পাশে দুপুরের রৌদ্র ভরা শ্যামল মাঠ, প্রাচীন তুঁত বটগাছের ছায়া, ঘন শালপত্রের অন্তরালে ঘুঘুর উদাস কণ্ঠ, সব যেন করুণ হইয়া উঠিল। তাহার মনে এই অপূর্ব করুণ ভাবটি বড় গভীর ছাপ রাখিয়া গিয়াছিল। আজিকার দুপুরটির কথা উত্তর জীবনে বড় মনে আসিত তাহার। কত কত দিন পরে আবার এই শ্যামচ্ছায়া ভরা বিথি, বাল্যের অপরূপ জীবনানন্দ, ঘুঘুর ডাক, মায়ের মনের একদিনের দুঃখটি, অনন্তের মণিহারে গাঁথা দানাগুলির একটি, পশ্চিম দিগন্তে প্রতি সন্ধ্যায় ছিঁড়িয়া পড়া বহু বিস্মৃত মুক্তাবলীর মধ্যে কেমন করিয়া অক্ষয় হইয়া রহিল। বাড়িতে তাহার মাও আজ সারাদিন খায় নাই। ভাত চাহিয়া না পাইয়া ছেলে না খাইয়াই চলিয়া গিয়াছে স্কুলে। সর্বজয়া কি করিয়া খাবারের কাছে বসে? কলুইচণ্ডীর ফলার খাইয়া অপু বৈকালে বেড়াইতে গেল। গ্রামের বাহিরে ধনচে ক্ষেতের ফসল কাটিয়া লওয়া হইয়াছে, চারিধারে খোলা মাঠ পড়িয়াছে। আবার সেই সব রঙিন কল্পনা। সে পরীক্ষায় বৃত্তি পাইয়াছে, তার স্বপ্নের অতীত। মোটে 1 বছর পড়িয়াই বৃত্তি পাইল। সম্মুখের জীবনের কত ছবি আবার মনে আসে। ওই মাঠের পারে রক্ত আকাশটার মতো রহস্য স্বপ্ন ভরা যে অজানা অকুল জীবন মহাসমুদ্র। পুলকে সারা দেহ শিহরিয়া ওঠে। মাকে এখনো সব কথা বলা হয় নাই। মায়ের মনের বেদনার রঙে যেন মাঠ ঘাট অস্ত দিগন্তের মেঘমালা রাঙানো। গভীর ছায়া ভরা সন্ধ্যা মায়ের দুঃখ ভরা মনটার মতো ঘুলঘুলি অন্ধকার। দালানের পাশের ঘরে মিটিমিটি প্রদীপ জ্বলিতেছে। সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় ছেলেকে ওবেলার কলুইচণ্ডীর ব্রতের চিঁড়ে মুরকির ফলার খাইতে দিল। নিকটে বসিয়া চাঁপা কলার খোসা ছাড়াইয়া দিতে দিতে বলিল, ওরা কত দুঃখ করলে আজ। সরকার বাড়ি থেকে বলে গেল তুই পুজো করবি। তারা খুঁজতে এলে আমি বললুম সে স্কুলে চলে গিয়েছে। তখন তারা আবার ভৈরব চক্রবর্তীকে ডেকে নিয়ে ওই অত বেলায়, তুই যদি যেতিস। আজ না গিয়ে ভালো করেছি মা। আজ হেডমাস্টার বলেছে আমি এক্সামিনে স্কলারশিপ পেয়েছি। বড় স্কুলে পড়লে মাসে 5 টাকা করে পাব। স্কুলে যেতেই হেডমাস্টার ডেকে বললে। সর্বজয়ার মুখ বিবর্ণ হইয়া গেল। ছেলের মুখের দিকে চাহিয়া বলিল, কোথায় পড়তে হবে? মহকুমার বড় স্কুলে। তা তুই কি বললি? আমি কিছু বলিনি। 5 টাকা করে মাসে মাসে দেবে। যদি না পড়ি তবে তো আর দেবে না। ওতে মাইনেও ফ্রি করে নেবে, আর ওই 5 টাকাতে বোর্ডিংয়ে থাকবার খরচও কুলিয়ে যাবে। সর্বজয়া আর কোনো কথা বলিল না। কি কথা সে বলিবে? যুক্তি এতই অকাট্য যে তাহার বিরুদ্ধে প্রতিবাদ করিবার আর কিছু নাই। ছেলে স্কলারশিপ পাইয়াছে, শহরে পড়িতে যাইবে, ইহাতে মা বাপের ছেলেকে বাধা দিয়া বাড়ি বসাইয়া রাখিবার পদ্ধতি কোথায় চলিত আছে? এ যেন তাহার বিরুদ্ধে কোন দণ্ডিতার নির্মম অকাট দণ্ড উঠাইয়াছে। তাহার দুর্বল হাতের সাধ্য নাই, সে ঠেকাইয়া রাখে। ছেলেও ওইদিকে ঝুঁকিয়াছে। আজকার দিনটি যেন কাহার মুখ দেখিয়া উঠিয়াছিল সে। ভবিষ্যতের সহস্র সুখ স্বপ্ন কুয়াশার মতো অনন্তে বিলীন হইয়া যাইতেছে কেন আজকার দিনটিতে বিশেষ করিয়া? মাসখানেক পরে বৃত্তি পাওয়ার খবর কাগজে পাওয়া গেল। যাইবার পূর্বদিন বৈকালে সর্বজয়া ব্যস্তভাবে ছেলের জিনিসপত্র গুছাইয়া দিতে লাগিল। ছেলে কখনো একা বিদেশে বাহির হয় নাই। নিতান্ত আনাড়ি ছেলে মানুষ ছেলে। কত জিনিসের দরকার হইবে, কে থাকিবে তখন সেখানে যে মুখে মুখে সব অভাব যোগাইয়া ফিরিবে, সব জিনিস হাতে লইয়া বসিয়া থাকিবে? খুঁটিনাটি একখানা কাঁথা পাতিবার, একখানি গায়ের, একটি জল খাইবার গ্লাস, ঘরের তৈরি 1 শিশি সরের ঘি, 1 পুঁটুলি নারকেল নাড়ু। অপু ফুলকাটা একটা মাঝারি জামবাটিতে দুধ খাইতে ভালোবাসে, সেই বাটিটা, ছোট একটা বোতলে মাখিবার চই মেশানো নারিকেল তৈল, আরও কত কি। অপুর মাথার বালিশের পুরনো ওয়াড় বদলাইয়া নতুন ওয়াড় পড়াইয়া দিল।
দধিযাত্রার আবশ্যকীয় দই একটা ছোট পাথর বাটিতে পাতিয়া রাখিল। ছেলেকে কি করিয়া বিদেশে চলিতে হইবে সে বিষয়ে সহস্র উপদেশ দিয়াও তাহার মনে তৃপ্তি হইতেছিল না। ভাবিয়া দেখিয়া যেটি বাদ দিয়াছে মনে হয়, সেটি তখনই আবার ডাকিয়া বলিয়া দিতেছিল, যদি কেউ মারে টারে, কত দুষ্ট ছেলে তো আছে, অমনি মাস্টারকে বলে দিবি, বুঝলি? রাত্রিরে ঘুমিয়ে পড়িস নি যেন ভাত খাবার আগে। এ তো বাড়ি নয় যে কেউ তোকে ওঠাবে, খেয়ে তবে ঘুমোবি। নয়তো তাদের বলবি যা হয়েছে তাই দিয়ে ভাত দাও, বুঝলি? সন্ধ্যার পরে সে কুণ্ডুদের বাড়ি মনসার ভাসান শুনিতে গেল। অধিকারী নিজে বেহুলা সাজিয়া পায়ে ঘুঙুর বাঁধিয়া নাচে, বেশ গানের গলা। খানিকটা শুনিয়া তাহার ভালো লাগিল না। শুধু ছড়া কাটা ও নাচ সে পছন্দ করে না। যুদ্ধ নাই, তলোয়ার খেলা নাই, যেন পানসে পানসে। তবুও আজিকার রাতটি বড় ভালো লাগিল তাহার। এই মনসা ভাসানোর আসর, এই নতুন জায়গা, এই অচেনা গ্রাম্য বালকের দল, ফিরিবার পথে তাহাদের পাড়ার বাঁকে প্রস্ফুটিত হেনা ফুলের গন্ধ ভরা নৈশ বাতাস, জোনাকি জলা অন্ধকারে কেমন মায়াময় মনে হয়। রাত্রে সে আরো দু একটা জিনিস সঙ্গে লইল। বাবার হাতের লেখা একখানা গানের খাতা, বাবার উদ্ভট শ্লোকের খাতাখানা বড় পেটাটা হইতে বাহির করিয়া রাখিল। বড় বড় গোটা গোটা ছাঁদের হাতের লেখাটা বাবার কথা মনে আনিয়া দেয়। গানগুলির সঙ্গে বাবার গলার সুর এমনভাবে জড়াইয়া আছে যে সেগুলো পড়িয়া গেলেই বাবার সুর কানে বাজে। নিশ্চিন্দুপুরের কত ক্রীড়াক্লান্ত শান্ত সন্ধ্যা, মেঘমেদুর বর্ষা মধ্যাহ্ন, কত জ্যোৎস্না ভরা রহস্যময়ী রাত্রি, বিদেশ বিভূঁয়ের সেই দুঃখ মাখানো দিনগুলোর সঙ্গে এই গানের সুর যেন জড়াইয়া আছে। সেই দশাশ্বমেধ ঘাটের রানা, কাশীর পরিচিত সেই বাঙাল কথক ঠাকুর। সর্বজয়ার মনে একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো ছেলে শেষ পর্যন্ত বিদেশে যাইবার মত করিবে না। কিন্তু তাহার অপু যে পেছনের দিকে ফিরিয়াও চাহিতেছে না। সে যে এত খাটিয়া একে ওকে বলিয়া কহিয়া তাহার সাধ্যমতো যতটা কুলায় ছেলের ভবিষ্যৎ জীবনের অবলম্বন একটা খাড়া করিয়া দিয়াছিল, ছেলে তাহা পায়ে দলিয়া যাইতেছে, কি জানি কিসের টানে। কোথায় তাহার স্নেহ দুর্বল দৃষ্টি তাহাকে দেখিতে দিতেছিল না যে ছেলের ডাক আসিয়াছে বাহিরের জগৎ থেকে। সে জগৎটা তাহার দাবি আদায় করিতে তো ছাড়িবে না। সাধ্য কি সর্বজয়ার যে চিরকাল ছেলেকে আঁচলে লুকাইয়া রাখে? যাত্রার পূর্বে মঙ্গল অনুষ্ঠানের দধির ফোঁটা অপুর কপালে পরাইয়া দিতে দিতে বলিল, বাড়ি আবার শিগগির আসবি কিন্তু, তোদের ইতুপুজোর ছুটি দেবে তো? হ্যাঁ, স্কুলে বুঝি ইতুপুজোর ছুটি হয়, তাই আবার বড় স্কুল, সেই আবার আসবো গরমের ছুটিতে। ছেলের অকল্যাণের আশঙ্কায় উচ্ছ্বসিত চোখের জল বহু কষ্টে সর্বজয়া চাপিয়া রাখিল। অপু মায়ের পায়ের ধুলা লইয়া ভারী বুঁচকাটা পিঠে ঝুলাইয়া লইয়া বাড়ির বাহির হইয়া গেল। মাঘ মাসের সকাল, কাল একটু একটু মেঘ ছিল। আজ মেঘ ভাঙা রাঙা রোদ কুণ্ডু বাড়ির দোফলা আম গাছের মাথায় ঝলমল করিতেছে। বাড়ির সামনে বাঁশবনের তলায় চকচকে সবুজ পাতার আড়ালে বুনো আদার রঙিন ফুল যেন দূর ভবিষ্যতের রঙিন স্বপ্নের মতো সকালের বুকে। সবে ভোর হইয়াছে। দেওয়ানপুর গভর্নমেন্ট মডেল ইনস্টিটিউশনের ছেলেদের বোর্ডিং ঘরের সব দরজা এখনো খোলে নাই। কেবল স্কুলের মাঠে দুইজন শিক্ষক পায়চারি করিতেছেন। সম্মুখের রাস্তা দিয়া এত ভোরেই গ্রাম হইতে গোয়ালারা বাজারে দুধ বেচিতে আনিতেছিল। একজন শিক্ষক আগাইয়া আসিয়া বলিলেন, দাঁড়াও, ও ঘোষের পো, কাল দুধ দিয়ে গেলে তো নিছক জল, আজ দেখি কেমন দুধটা। অপর শিক্ষকটি পিছু পিছু আসিয়া বলিলেন, নেবেন না সত্যেনবাবু, একটু বেলা না গেলে ভালো দুধ পাওয়া যায় না। আপনি নতুন লোক, এসব জায়গার গতিক জানেন না, যার তার কাছে দুধ নেবেন না। আমার জানা গোয়ালা আছে, কিনে দেব বেলা হলে। বোর্ডিং বাড়ির কোণের ঘরে দরজা খুলিয়া একটি ছেলে বাহির হইয়া আসিল ও দূরের করোনেশন ক্লক টাওয়ারের ঘড়িতে কয়টা বাজিয়াছে চাহিয়া দেখিবার চেষ্টা করিল।
সত্যেনবাবুর সঙ্গী শিক্ষকটির নাম রামপদবাবু। তিনি ডাকিয়া বলিলেন, ওহে সমীর, ওই যে ছেলেটি এবার ডিস্ট্রিক্ট স্কলারশিপ পেয়েছে, সে কাল রাত্রে এসেছে না? ছেলেটি বলিল, এসেছে স্যার, ঘুমোচ্ছে এখনো, ডেকে দেব? পরে সে জানলার কাছে গিয়া ডাকিল, অপূর্ব, ও অপূর্ব। ছিপছিপে পাতলা চেহারা, 14-15 বৎসরের একটি খুব সুন্দর ছেলে চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া আসিল। রামপদবাবু বলিলেন, তোমার নাম অপূর্ব? ও, এবার আর্টবলের স্কুল থেকে স্কলারশিপ পেয়েছ? বাড়ি কোথায়? বেশ বেশ, আচ্ছা, স্কুলে দেখা হবে। সমীর জিজ্ঞাসা করিল, স্যার, অপূর্ব কোন ঘরে থাকবে এখনো সেকেন্ড মাস্টার মশাই ঠিক করে দেননি, আপনি একটু বলবেন? রামপদবাবু বলিলেন, কেন, তোর ঘরে তো সিট খালি রয়েছে, ওখানেই থাকবে। সমীর বোধহয় ইহাই চাহিতেছিল, বলিল, আপনি একটু বলবেন তাহলে সেকেন্ড। রামপদবাবু চলিয়া গেলে অপূর্ব জিজ্ঞাসা করিল, ইনি কে? পরে পরিচয় শুনিয়া সে একটু অপ্রতিভ হইল। হয়তো বোর্ডিংয়ে নিয়ম নাই এত বেলা পর্যন্ত ঘুমানো। সে না জানিয়া শুনিয়া প্রথম দিনটাতেই হয়তো একটা অপরাধের কাজ করিয়া বসিয়াছে। একটু বেলা হইলে সে স্কুল বাড়ি দেখিতে গেল। কাল অনেক রাত্রে আসিয়া পৌঁছিয়াছিল, ভালো করিয়া দেখিবার সুযোগ পায় নাই। রাত্রের অন্ধকারে আবছায়া দেখিতে পাওয়া সাদা রঙের প্রকাণ্ড স্কুল বাড়িটা তাহার মনে একটা আনন্দ ও রহস্যের সঞ্চার করিয়াছিল। এই স্কুলে সে পড়িতে পাইবে। কতদিন শহরে থাকিতে তাহাদের ছোট স্কুলটা হইতে বাহির হইয়া বাড়ি ফিরিবার পথে দেখিতে পাইত হাই স্কুলের প্রকাণ্ড কম্পাউন্ডের ছেলেরা সকলেই এক ধরনের পোশাক পরিয়া ফুটবল খেলিতেছে। তখন কতদিন মনে হইয়াছে, এত বড় স্কুলে পড়িতে যাওয়া কি তাহার ঘটিবে কোনো কালে? এইসব বড় লোকের ছেলেদের জন্যে এতদিনে তাহার আশা পূর্ণ হইতে চলিল। বেলা 10টার কিছু আগে বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট বিধুবাবু তাহাকে ডাকিয়ে পাঠাইলেন। সে কোন ঘরে আছে, নাম কি, বাড়ি কোথায়, নানা জিজ্ঞাসাবাদ করিয়া বলিলেন, সমীর ছোকরা ভালো, একসঙ্গে থাকলে বেশ পড়াশোনা হবে। এখানকার পুকুরের জলে নাইবে না কখনো, জল ভালো নয়, স্কুলের ইঁদার আর জল ছাড়া। আচ্ছা যাও, এদিকে আবার ঘণ্টা বাজবার সময় হল। 10:30টায় ক্লাস বসিল। প্রথম বই খাতা হাতে ক্লাসরুমে ঢুকিবার সময় তাহার বুক আগ্রহের ঔৎসুক্যে ঢিপ ঢিপ করিতেছিল। বেশ বড় ঘর, নিচু চৌকির উপর মাস্টারের চেয়ার পাতা, খুব বড় ব্ল্যাকবোর্ড, সব ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁতভাবে সাজানো। চেয়ার, বেঞ্চি, টেবিল, ডেস্ক সব ঝকঝক করিতেছে, কোথাও একটু ময়লা বা দাগ নাই। মাস্টার ক্লাসে ঢুকিলে সকলে উঠিয়া দাঁড়াইল। এ নিয়ম পূর্বে সে যেসব স্কুলে পড়িত সেখানে দেখে নাই। কেহ স্কুল পরিদর্শন করিতে আসিলে উঠিয়া দাঁড়াইবার কথা মাস্টার শিখাইয়া দিতেন। সত্য সত্যই এতদিন পরে সে বড় স্কুলে পড়িতেছে বটে। জানলা দিয়া চাহিয়া দেখিল, পাশের ক্লাসরুমে একজন কোট প্যান্ট পরা মাস্টার বোর্ডে কি লিখতে দিয়া ক্লাসের এদিক ওদিক পায়চারি করিতেছেন। চোখে চশমা, আধপাকা দাড়ি বুকের উপর পড়িয়াছে, গম্ভীর চেহারা। সে পাশের ছেলেকে চুপি চুপি জিজ্ঞাসা করিল, উনি কোন মাস্টার ভাই? ছেলেটি বলিল, উনি মিস্টার দত্ত, হেডমাস্টার, খ্রিস্টান, খুব ভালো ইংরেজি জানেন। অপূর্ব শুনিয়া নিরাশ হইল যে তাহাদের ক্লাসে মিস্টার দত্তের কোনো ঘণ্টা নাই। 3rd ক্লাসের নিচে কোনো ক্লাসে তিনি নাকি নামেন না। পাশেই স্কুলের লাইব্রেরি, ন্যাপথালিনের গন্ধ ভরা পুরনো বইয়ের গন্ধ আসিতেছিল। ভাবিল, এই ধরনের ভরপুর লাইব্রেরির গন্ধ কি কখনো ছোটখাটো স্কুলে পাওয়া যায়? ঢং ঢং করিয়া ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পড়ে। আড়বোয়ালের স্কুলের মতো একখণ্ড রেলের পাটির লোহা বাজায় না, সত্যিকারের পেটা ঘড়ি। কি গম্ভীর আওয়াজটা! টিফিনের পরের ঘণ্টায় সত্যেনবাবুর ক্লাস। 24-25 বছরের যুবক, বেশ বলিষ্ঠ গড়ন। ইহার মুখ দেখিয়া অপুর মনে হইল ইনি ভারী বিদ্বান, বুদ্ধিমানও বটেন। প্রথম দিনেই ইহার উপর কেমন এক ধরনের শ্রদ্ধা তাহার গড়িয়া উঠিল। সে শ্রদ্ধা আরও গভীর হইল ইহার মুখের ইংরেজি উচ্চারণে। ছুটির পর
স্কুলের মাঠে বোর্ডিংয়ে ছেলেদের নানা ধরনের খেলা শুরু হইল। তাহাদের ক্লাসের ননী ও সমীর তাহাকে ডাকিয়া লইয়া গিয়া অন্য সকল ছেলেদের সহিত পরিচয় করাইয়া দিল। সে ক্রিকেট খেলা জানে না। ননী তাহার হাতে নিজের ব্যাটখানা দিয়া তাহাকে বল মারিতে বলিল। নিজে উইকেট হইতে একটু দূরে দাঁড়াইয়া খেলার আইন কানুন বুঝাইয়া দিতে লাগিল। খেলার অবসানে যে যাহার স্থানে চলিয়া গেল। খেলার মাঠে পশ্চিম কোণে একটা বড় বাদাম গাছ। অপু গিয়া তাহার তলায় বসিল। একটু দূরে গভর্নমেন্টের দাতব্য ঔষধালয়। বৈকালেও সেখানে একদল রোগীর ভিড় হইয়াছে। তাহাদের নানা কলরবের মধ্যে একটি ছোট মেয়ের কান্নার সুর শোনা যাইতেছে। অপূর্ব কেমন অন্যমনস্ক হইয়া গেল। 14-15 বছর বয়সের মধ্যে এই আজ প্রথম দিন, যে দিনটি সে মায়ের নিকট হইতে বহু দূরে আত্মীয় বন্ধুহীন প্রবাসে একা কাটাইতেছে। সেদিক দিয়া দেখিতে গেলে আজ তাহার জীবনের একটা স্মরণীয় দিন। কত কথা মনে ওঠে এই সুদীর্ঘ 15 বৎসরের জীবনে। কি অপূর্ব বৈচিত্র্য, কি ঐশ্বর্য! কত কথা মনে ওঠে এই সুদীর্ঘ 15 বৎসরের জীবনে। কি অপূর্ব বৈচিত্র্য, কি ঐশ্বর্য! সমীর টেবিলে আলো জ্বালিয়াছে। অপুর কিছু ভালো লাগিতেছিল না। বিছানায় গিয়া শুইয়া পড়িল। খানিকটা পরে সমীর পেছনে চাহিয়া তাহাকে সেই অবস্থায় দেখিয়া বলিল, পড়বে না? অপু বলিল, একটু পরে, এই উঠছি। আলোটা জ্বালিয়ে রাখো, সুপারিনটেন্ডেন্ট এক্ষুনি দেখতে আসবে, শুয়ে আছো দেখলে বকবে। অপু উঠিয়া আলো জ্বালিল, বলিল, রোজ আসেন সুপারিনটেন্ডেন্ট? সেকেন্ড মাস্টার তো না? সমীরের কথা ঠিক। অপু আলো জ্বালিবার একটু পরেই বিধুবাবু ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিলেন, কিরকম লাগলো আজ ক্লাসে? পড়াশোনা সব দেখে নিয়েছে তো? সমীর, ওকে একটু দেখিয়ে দিস তো কোথায় কিসের পড়া। ক্লাসের রুটিনটা ওকে লিখে দে বরং। সব বই কেনা হয়েছে তোমার? জিওমেট্রি নেই? আচ্ছা, আমার ক্লাসে পাওয়া যাবে, 1 টাকা 5.5 আনা। কাল সকালে আমার ঘর থেকে গিয়ে নিয়ে এসো একখানা। বিধুবাবু চলিয়া গেলে সমীর পড়িতে বসিল, কিন্তু পেছনে চাহিয়া পুনরায় অপূর্বকে শুইয়া থাকিতে দেখিয়া সে কাছে আসিয়া বলিল, বাড়ির জন্য মন কেমন করছে না? তারপর সে খাটের ধারে বসিয়া তাহাকে বাড়ির সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। তোমার বাড়িতে মা একা থাকেন? আর কেউ না? তার তো থাকতে কষ্ট হয়। অপু বলিল, ও কিসের ঘণ্টা ভাই? বোর্ডিংয়ের খাওয়ার ঘণ্টা, চলো যাই। খাওয়া দাওয়ার পর 2-3 জন ছেলে তাহাদের ঘরে আসিল। এই সময়টায় আর সুপারিনটেন্ডেন্টের ভয় নাই। তিনি নিজের ঘরে দরজা বন্ধ করিয়া দিয়াছেন। শীতের রাত্রে আর বড় একটা বাহির হন না। ছেলেরা এই সময় এ ঘর ও ঘর বেড়াইয়া গল্প গুজবের অবকাশ পায়। সমীর দরজা বন্ধ করিয়া দিয়া বলিল, এসো নৃপেন, এই আমার খাটে বসো। শিশির, যাও ওখানে। অপূর্ব, জানো তাস খেলা? নৃপেন বলিল, হেডমাস্টার আসবে না তো? শিশির বলিল, হ্যাঁ, এত রাত্রির আবার হেডমাস্টার। অপূর্ব তাস খেলিতে বসিল বটে, কিন্তু শীঘ্রই বুঝিতে পারিল মায়ের ও দিদির সঙ্গে কতকাল আগে খেলার সে বিদ্যা লইয়া এখানে তাস খেলা খাটিবে না। তাস খেলার ইহারা সব ঘুণ। কোন হাতে কি তাস আছে সব ইহাদের নখদর্পণে। তাহা ছাড়া এতগুলি অপরিচিত ছেলের সম্মুখে তাহাকে তাহার পুরাতন মুখ চোরা রোগে পাইয়া বসিল। অনেক লোকের সামনে সে মোটেই স্বচ্ছন্দে কথাবার্তা বলিতে পারে না। মনে হয় কথা বলিলেই হয়তো ইহারা হাসিয়া উঠিবে। সে সমীরকে বলিল, তোমরা খেলো, আমি দেখি। শিশির ছাড়ে না, বলিল, 3 দিনে শিখিয়ে দেব, ধরো দেখি তাস। বাহিরে কিসের যেন শব্দ হইল। শিশির সঙ্গে সঙ্গে চুপ করিয়া গেল এবং হাতের তাস লুকাইয়া পরের 5 মিনিট এমন অবস্থায় রহিল যে সেখানে একটা কাঠের পুতুল থাকিলে সেটাও তাহার অপেক্ষা বেশি নড়িত। সকলেরই সেই অবস্থা। সমীর টেবিলের আলোটা একটু কমাইয়া দিল। আর কোনো শব্দ পাওয়া গেল না। নৃপেন একবার দরজার ফাঁক দিয়া বাহিরের বারান্দাতে উঁকি মারিয়া দেখিয়া আসিয়া নিজের তাস সমীরের তোষকের তলা হইতে বাহির করিয়া বলিল, ও কিছু না, এসো এসো, তোমার হাতের খেলা শিশির।
রাত 11টার সময় পা টিপিয়া টিপিয়া যে যাহার ঘরে চলিয়া গেলে অপূর্ব জিজ্ঞাসা করিল, তোমাদের রোজ এমন হয় নাকি? কেউ টের পায় না? আচ্ছা, চুপ করে বসেছিল যে ওই ছেলেটাকে? ছেলেটাকে তাহার ভালো লাগিয়াছে। ঘরে ঢুকিবার পর হইতেই সে বেশি কথাবার্তা বলে নাই। তাহার খাটের কোণটিতে নীরবে বসিয়াছিল। বয়স 13-14 হইবে, বেশ চেহারা। ইহাদের দলে থাকিয়াও সে এতদিনে তাস খেলা শেখে নাই। ইহাদের কথাবার্তা হইতেই অপূর্ব বুঝিয়াছিল। পরদিন শনিবার। বোর্ডিংয়ের বেশিরভাগ ছেলেই সুপারিনটেন্ডেন্টের কাছে ছুটি লইয়া বাড়ি চলিয়া গেল। অপূর্ব মোটে 2 দিন হইল আসিয়াছে। তাহা ছাড়া যাতায়াতে খরচপত্র আছে, কাজেই তাহার যাওয়ার কথাই উঠিতে পারে না। কিন্তু তবু মনে হইল এই শনিবারে একবার মাকে দেখিয়া আসিলে মন্দ হইত না। সারা শনিবারের বৈকালটা কেমন খালি খালি ফাঁকা ফাঁকা ঠেকিতেছিল। সন্ধ্যার সময় সে ঘরে আসিয়া আলো জ্বালিল। ঘরে সে একা, সমীর বাড়ি চলিয়া গিয়াছে। এরকম চুনকাম করা ঘরে একা থাকিবার সৌভাগ্য কখনো তাহার হয় নাই। সে খুশি হইয়া খানিকক্ষণ চুপ করিয়া নিজের খাটে বসিয়া রহিল। মনে মনে ভাবিল, এইবার সমীরের মতো একটা টেবিল আমার হয়। একটা টেবিলের দাম কত? সমীরকে জিজ্ঞাসা করব। পরে সে আলোটা লইয়া গিয়া সমীরের টেবিলে পড়িতে বসিল। রুটিনে লেখা আছে সোমবার পাটিগণিতের দিন। অঙ্ককে সে বাঘ বিবেচনা করে। বইখানা খুলিয়া সভয়ে প্রশ্নাবলীর অঙ্ক কয়েকটি দেখিতেছে। এমন সময় দরজা দিয়া ঘরে কে ঢুকিল? কাল রাত্রের সেই শান্ত ছেলেটি। অপু বলিল, এসো এসো, বসো। ছেলেটি বলিল, আপনি বাড়ি যাননি? অপু বলিল, না, আমি তো মোটে পরশু এলাম, আর বাড়িও দূরে, গিয়ে আবার সোমবারে আসা যাবে না। ছেলেটি অপুর মুখের দিকে চাহিয়া রহিল। অপু বলিল, বোর্ডিংয়ে যাজ একেবারেই ছেলে নেই, সব শনিবারই কি এইরকম হয়? তুমি বাড়ি যাওনি কেন? তোমার নামটা কি জানি না ভাই। দেবব্রত বসু। আপনার মনে থাকে না? বাড়ি গেলাম নাকি ইচ্ছে করে? সেকেন্ড মাস্টার ছুটি দিলে না, ছুটি চাইতে গেলাম, বললে আর শনিবারে গেলে, আবার এই শনিবারে কি হবে না, যাও। তাহার পর সে বসিয়া বসিয়া অনেকক্ষণ গল্প করিল। তাহার বাড়ি শহর হইতে মাইল 12 দূরে, ট্রেনে যাইতে হয়। সে শনিবারে বাড়ি না গিয়া থাকিতে পারে না, মন হাঁপাইয়া ওঠে। অথচ সুপারিনটেন্ডেন্ট ছুটি দিতে চায় না। তাহার কথাবার্তার ধরনে অপু বুঝিতে পারিল যে বাড়ি না যাইতে পারিয়া মন আজ তাহার খুবই খারাপ। অনবরত বাড়ির কথা ছাড়া অন্য কোনো কথা সে বড় একটা বলিল না। দেবব্রত খানিকটা বসিয়া থাকিয়া অপুর বালিশটা টানিয়া লইয়া শুইয়া পড়িল। অনেকটা আপন মনে বলিল, সামনের শনিবারে ছুটি দিতেই হবে। সেকেন্ড মাস্টার না দেয়, হেডমাস্টারের কাছে গিয়ে বলবো। অপু এই ধরনের দূর প্রবাসে একা রাত্রিবাস করিতে আদৌ অভ্যস্ত নয়। চিরকাল মা বাপের কাছে কাটাইয়াছে। আজকার রাত্রিটা তাহার সম্পূর্ণ উদাস ও নিঃসঙ্গ ঠেকিতেছিল। দেবব্রত হঠাৎ বিছানা হইতে উঠিয়া বলিল, আপনি দেখেননি বুঝি? জানেন না? আসুন, আপনাকে দেখাই, উঠে আসুন। পরে সে অপুর হাত ধরিয়া পেছনের দেওয়ালের বড় জানলাটার কাছে লইয়া গিয়া দেখাইল। সেটার পাশাপাশি 2টি গরাদের তুলিয়া ফেলিয়া আবার বসানো চলে। একটা লোক অনায়াসে সেই ফাঁকটুকু দিয়া ঘরে যাতায়াত করিতে পারে। বলিল, শুধু সমীরদা আর গণেশ জানে, কাউকে বলবেন না যেন। একটু পরে বোর্ডিংয়ের খাওয়ার ঘণ্টা পড়িল। খাওয়ার আগে অপু বলিল, আচ্ছা ভাই, এই কথাটার মানে জানো? একখণ্ড ছাপা কাগজ সে দেবব্রতকে দেখিতে দিল। বড় বড় অক্ষরে কাগজখানাতে লেখা আছে লিটারেচার। এত বড় কথা সে এই পর্যন্ত কমই পাইয়াছে। অর্থটা জানিবার খুব কৌতূহল। দেবব্রত জানে না, বলিল, চলুন, খাওয়ার সময় মণিদাকে জিজ্ঞেস করব। মণিমোহন 2nd ক্লাসের ছাত্র। দেবব্রত কাগজখানা দেখাইলে সে বলিল, এর মানে সাহিত্য। এ ম্যাকমিলান কোম্পানির বইয়ের বিজ্ঞাপন কোথায় পেলে? অপু হাত তুলিয়া দেখাইয়া বলিল, ওই লাইব্রেরির কোনটায় কুড়িয়ে পেয়েছি। লাইব্রেরির ভেতর থেকে কেমন করে উড়ে এসেছে বোধহয়। কাগজখানা আঘ্রাণ লইয়া হাসি মুখে বলিল, কেমন ন্যাপথালিনের গন্ধটা।
কাগজখানা সে যত্ন করিয়া রাখিয়া দিল। হেডমাস্টারকে অপু অত্যন্ত ভয় করে। প্রৌঢ় বয়স, বেশ লম্বা, মুখে কাঁচা পাকা দাড়ি, গোঁফ, অনেকটা যাত্রার দলের মুনির মতো। ভারী নাকি কড়া মেজাজের লোক। শিক্ষকেরা পর্যন্ত তাহাকে ভয় করিয়া চলেন। অপু এতদিন তাহাকে দূর হইতে দেখিয়া আসিতেছিল। একদিন বড় মজা হইল। সত্যেনবাবু ক্লাসে আসিয়া বাংলা হইতে ইংরেজি করিতে দিয়াছেন। এমন সময় হেডমাস্টার ক্লাসে ঢুকিতেই সকলে উঠিয়া দাঁড়াইল। হেডমাস্টার বইখানা সত্যেনবাবুর হাত হইতে লইয়া একবার চোখ বুলাইয়া দেখিয়া লইয়া গম্ভীর স্বরে বলিলেন, আচ্ছা, এই যে এতে ভিক্টর হিউগো কথাটা লেখা আছে, ভিক্টর হিউগো কে ছিলেন জানো? ক্লাস নীরব। এ নাম কেহ জানে না। পাড়াগাঁয়ের স্কুলের 4th ক্লাসের ছেলে, কেহ নামও শোনে নাই। কে বলতে পারো? তুমি? ক্লাসে সূঁচ পড়িলে তাহার শব্দ শোনা যায়। অপুর অস্পষ্ট মনে হইল নামটা যেন তাহার নিতান্ত অপরিচিত নয়, কোথাও যেন সে পাইয়াছে ইহার আগে। কিন্তু তাহার পালা আসিল ও চলিয়া গেল, তাহার মনে পড়িল না। ওদিকের বেঞ্চিটা ঘুরিয়া যখন প্রশ্নটা তাহাদের সম্মুখের বেঞ্চের ছেলেদের কাছে আসিয়া পৌঁছিয়াছে, তখন হঠাৎ তাহার মনে পড়িল নিশ্চিন্দপুরে থাকিতে সেই পুরাতন বঙ্গবাসীগুলার মধ্যে কোথায় সে এই কথাটা পড়িয়াছে। বোধহয় সেই বিলাত যাত্রীর চিঠির মধ্যেও হইবে। তাহার মনে পড়িয়াছে। পরক্ষণেই সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, ফরাসি দেশের লেখক, খুব বড় লেখক। প্যারিসে তার পাথরের মূর্তি আছে পথের ধারে। হেডমাস্টার বোধহয় এ ক্লাসের ছেলের নিকট এই ভাবের উত্তর আশা করেন নাই। তাহার দিকে চশমা আটা জলজলের চোখে পূর্ণ দৃষ্টিতে চাহিতেই অপু অভিভূত ও সংকুচিত অবস্থায় চোখ নামাইয়া লইল। হেডমাস্টার বলিলেন, আচ্ছা বেশ, পথের ধারে নয়, বাগানের মধ্যে মূর্তিটা আছে। বসো, বসো সব। সত্যেনবাবু তাহার উপর খুব সন্তুষ্ট হইলেন। ছুটির পর তাহাকে সঙ্গে করিয়া নিজের বাসায় লইয়া গেলেন। ছোটখাটো বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন, একাই থাকেন। স্টোভ জ্বালিয়া চা ও খাবার করিয়া তাহাকে দিলেন, নিজেও খাইলেন। বলিলেন, আর একটু ভালো করে গ্রামারটা পড়বে, আমি তোমাকে দাগ দিয়ে দেখিয়ে দেব। অপুর লজ্জাটা অনেকক্ষণ কাটিয়া গিয়াছিল। সে আলমারিটার দিকে আঙুল দেখাইয়া বলিল, ওতে আপনার অনেক বই আছে না? সত্যেনবাবু আলমারি খুলিয়া দেখাইলেন। বেশিরভাগই আইনের বই, শীঘ্রই আইন পরীক্ষা দেবেন। একখানা বই তাহার হাতে দিয়া বলিলেন, এখানে তুমি পড়ো, বাংলা বই, ইতিহাসের গল্প। অপুর আরও 2-1খানা বই নামাইয়া দেখিবার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত পারিল না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।